Okay, so thank you everyone. This is my probably সেকেন্ড ক্লাস অন মিশেল ফুকো। আমি ফুকো আগের ক্লাসে শুরু করেছি, আগের ক্লাসে আমি অল্প শুরু করেছি, বেশি বলতে পারিনি। আগের ক্লাসের কয়েকটা কথা বলে আমি আজকের ক্লাসের যে মেইন সেকশন অ্যাবাউট ফুকো সেখানে আমি যাব। সো তার আগে কয়েকটা বেসিক কথা তোমাদেরকে বলে দিই। হু ওয়াজ ফুকো অ্যান্ড হাউ ফুকো ইজ অ্যাপ্রোচিং this entire system of post-structuralism, how he is actually dealing with the society and various societal mechanism. Foucault is a different kind of thinker. একটু অন্য ধরনের চিন্তা ভাবনা করেন, সোসাইটির বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে এমন ভাবে চিন্তা করেছেন যেগুলো নিয়ে অন্য কেউ চিন্তা করতে পারেননি। পাওয়ার মেকানিজম, গভর্নমেন্টালিটি, সেক্সুয়ালিটি, ম্যাডনেস, হিস্ট্রি অফ দ্য মেডিসিন, হিস্ট্রি অফ দ্য প্রিজন, প্রিজন মানে যেখানে লোকজনকে জেলে ভরা হয়, এই সমস্ত ডাইভার্স বিষয় নিয়ে ভাবতে পারছো। ম্যাডনেস, কনসেপ্ট অফ পাওয়ার, কনসেপ্ট অফ নলেজ, কনসেপ্ট অফ এডুকেশন, কনসেপ্ট অফ দ্য ডিসিপ্লিন, যেগুলো সোসাইটির বিভিন্ন জায়গা দিকে ছড়িয়ে রয়েছে, এরকম এরকম ডাইভার্স টপিক নিয়ে হিস্টোরিক্যালি আলোচনা করেছেন। এবং হি ট্রাইজ টু থিঙ্ক ইন আ ডিফারেন্ট গ্রেন, in a completely different way from the conventional historiography. তো যাই হোক, ফুকোকে আলোচনা করতে গেলে বেশ কয়েকটা নতুন টার্ম শিখতে হবে। সেই টার্মগুলো আমি তোমাদের দিকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব এবং ফুকোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো বিফোর বিগিনিং, দিস ইজ মিশেল ফুকো, one of the greatest thinker in the history of the literary theory, one of the greatest thinker in the history of the literary criticism. He is the French philosopher, historian of ideas, writer. He was a political activist and literary critic. Michel Foucault, 1926 to 1984. So, Foucault's theories primarily address the relationship between power and knowledge. আগের দিনের ক্লাসে আমি পাওয়ার অ্যান্ড নলেজ নিয়ে আলোচনা করেছিলাম। হোয়াট ইজ পাওয়ার? Power is basically a concept which is essentially related with, as Orpida said, to achieve something. Power is associated with achieve something. Power is everywhere in the society. এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াচ্ছি, my mom is cooking or my mom is bringing something out of the refrigerator. এই যে পলিটিক্সটা, যে আমি বসে প্রফেশনাল ডিলিং করব, পেশাদারিত্বের সঙ্গে তোমাদেরকে পড়াবো বা অন্য কিছু করব, কিন্তু আমার মা, বাড়ির প্রত্যেকেরই মা, রান্না বান্নার কাজে নিযুক্ত থাকবেন। এটা একটা বেসিক পাওয়ার রিলেশনের পার্ট, ডোমেস্টিক পাওয়ার রিলেশন, পেট্রিয়ার্কাল পাওয়ার রিলেশন, যেটা আমাদের সোসাইটি ক্রিয়েট করেছেন। ফুকো হলে যেটা ট্রেস করার চেষ্টা করতো, সেটা হচ্ছে উনি ট্রেস করার চেষ্টা করতেন যে এই ক্ষমতাটার অরিজিন কোত্থেকে, কিভাবে, how the patriarchy actually managed to do this thing, how the entire womanhood is being colonized by man. ফলে মিশেল ফুকো throughout his whole life, আবার ফোন আসছে, এখন ধরছি না, মিশেল ফুকো throughout his whole life actually tries to address this concept of the power, যাকে আমরা ফুকোলডিয়ান পাওয়ার বলবো। কি বলবো? FOUCAULDIAN। ফুকো থেকে ফুকোর অ্যাডজেক্টিভ হচ্ছে ফুকোলডিয়ান। Foucauldian conception of the power and Foucauldian conception of the knowledge. Power, in general terms, it actually means the capacity of the individual to influence the actions, beliefs or conduct of the others. The term actually authority is derived often from the conception of the power, and it is very much connected with the conception of the social structure, power, authoritarianism, এরা একে অপরের সঙ্গে রিলেটেড। মিশেল ফুকো বলবে পাওয়ার ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ অথরিটি, এবং আমাদের সোসাইটি প্রত্যেক মুহূর্তে পাওয়ার এক্সারসাইজ করছে তোমাদের মনের মধ্যে। Foucauldian conception of power is very much connected with social institutions, social, cultural, political institutions. মানে কি? সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল ইনস্টিটিউশন কি কি বলো? একটা এক্সাম্পল দাও সোশ্যাল ইনস্টিটিউশন।
এনিওয়ান? স্কুল বলো, আরেকবার বলো, আরো বলো। স্কুল 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 Okay, okay. School is an educational institution. It is definitely part of the School, college, cultural, university. absolutely. Educational institution, school, colleges. এগুলো প্রত্যেকটাই সোশ্যাল বলতে কোনো অফিস হবে, অফিস হতে পারে, ফ্যামিলি হতে পারে, এগুলো প্রত্যেকটাই সোশ্যাল, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ফর এক্সাম্পল বিধানসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, লোকসভা হতে পারে, পার্লামেন্ট হতে পারে। পার্লামেন্ট, অ্যাবসলিউটলি, bicameral legislation. Parliament is an example of the political institution. ফুকো এই বলো, পুলিশ স্টেশনটা কি হবে? পুলিশ স্টেশন ইজ ডেফিনেটলি আ সোশ্যাল ইনস্টিটিউশন। সোশ্যাল ইনস্টিটিউশন, ওটাকে অনেকে পেনাল ইনস্টিটিউশন বলে, আর অলসো ইট ক্যান বি আ পলিটিক্যাল ইনস্টিটিউশন, কারণ পুলিশ বিভিন্ন পলিটিক্যাল মিনসকে অ্যাটেন্ড করার জন্য এই ধরনের ইনস্টিটিউশন ক্রিয়েট করে। সো এই যে আমাদের সোসাইটির ভেরিয়াস ইনস্টিটিউশন, বি ইট স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিস, পার্লামেন্ট, পুলিশ স্টেশন, অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট, অন্যদিকে ম্যারেজ, ফ্যামিলি, ডোমেস্টিক অ্যাটমসফিয়ার, এগুলো প্রত্যেকটাই একটা জিনিস ক্রিয়েট করে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিসকোর্স। And this conception of the power is actually is in nexus with the conception of the knowledge. Knowledge controls everything. Knowledge, জ্ঞান, যে কোনো কিছু সম্পর্কে জ্ঞান দিয়ে সোসাইটি ক্রিয়েটেড হয়। আমাদের যে সোশ্যাল evolution, the entire social anthropology actually depends of the knowledge. তোমরা যখন পরবর্তীকালে এনসিইআরটি পড়বে আইএএস এর জন্য, তখন তোমরা অবশ্যই পড়বে যে হাউ ফ্রম দ্য অ্যাগ্রেরিয়ান সিভিলাইজেশন আওয়ার civilization actually developed from the agrarian society down to the kind of society which is based on the use of the iron. প্রথমবার যে আয়রন ইউজ করতে শিখলো, সেখান থেকে কৃষি কাজের প্রথমবার জন্ম হলো, কারণ আয়রন না করলে সেটা ল্যান্ডটাকে প্লাউ করবে না। এই যে কেন প্রশ্নের উত্তর, এর ফলে কি প্রথমবার মানুষ আয়রনের ইউজ শিখলো। ইউজেজ অফ দ্য আয়রন মিনস দ্য নলেজ অফ দ্য আয়রন, দ্য নলেজ অফ দ্য ফায়ার। প্রথমবার মানুষ ফায়ারের ইউজ করলো, সেখান থেকে নলেজ অফ দ্য হুইল, মানুষ প্রথম চাকা তৈরি করতে আরম্ভ করলো, একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারলো, মোবাইল হলো। Man for the first time used railways. এই যে আইডিয়া, নলেজ ইজ ইন্টারকানেক্টেড উইথ দ্য নলেজ অফ দ্য পাওয়ার। যদি না কোনোদিন ভারতবর্ষে ব্রিটিশরা আসতো, এসে তাদের নলেজ অ্যাপ্লাই না করে রেলওয়ে গোটা ভারতবর্ষ জুড়ে তারা যদি করতে না পারতো, then they will be unable to create this huge power mechanism. তারা গোটা দেশ জুড়ে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ক্রিয়েট করতে পারতো না। পারতো কি? পারতো না। ওই কয়েকজন ব্রিটিশ মিলে এই 33 কোটি ভারতবর্ষকে কলোনাইজ করতে পারতো? পারতো না। কি করে পারলো? বিকজ অফ দিস পাওয়ার নলেজ বিল্ডিং। পাওয়ার অ্যান্ড নলেজ ইজ অলওয়েজ ইজ ইন নেক্সাস উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে সম্পৃক্ত, সম্পর্কযুক্ত। এখান থেকেই ফুকোল্ডিয়ান কনসেপশন অফ দ্য পাওয়ারের জন্ম। বলো, ক্লিয়ার? Foucauldian conception of power is very much connected with the conception of the knowledge. এখান থেকেই ফুকো যে জিনিসটাকে ডেভেলপ করছেন সেটাকে বলা হয় ডিসকোর্স। ডিসকোর্স কি? হোয়াট ইজ ডিসকোর্স? ডিসকোর্স ইজ দ্য কনটেক্সট অফ দ্য স্পিচ, রিপ্রেজেন্টেশন, নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা তোমাদেরকে প্রত্যেক দিন মাথার মধ্যে ঢোকানো হচ্ছে। আমি যে ডিসকোর্সটা ক্রিয়েট করছি, দ্যাট ইজ মাই ডিসকোর্স। সোসাইটি যে ডিসকোর্সটা ক্রিয়েট করছে, সেটা সোসাইটির ডিসকোর্স। কি ডিসকোর্স? ফর এক্সাম্পল, তোমাদেরকে প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে মেয়েদের বিয়ে করার সঠিক সময় 23 to 25 years of age। তোমাদের প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে মহিলাদের জায়গা হচ্ছে দ্য ডোমেস্টিক স্পেস ওয়্যার ইউ অ্যাকচুয়ালি কুক। তোমাদেরকে প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে ফর এক্সাম্পল, যদি তোমরা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে, তাহলে দ্যাট উইল ডু গুড ফর দ্য সোসাইটি। এই যে একটা সোশ্যাল ডিসকোর্স যে কোনো জিনিসের পেছনে, এটা কিন্তু সবকিছুতে পরিবর্তন করতে পারে। দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। ফর এক্সাম্পল, এখন তোমরা জানো সিলেবাসের পার্ট হচ্ছে তাহলে সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রাম আন্দোলন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল মুভমেন্টস। কিন্তু এখন যারা আন্দোলনের যারা
যারা এই আন্দোলনের অংশ তারাই আন্দোলন নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছেন। ফলে কি, ফলে যে ডিসকোর্স মানে যে ডিসকোর্স তোমাদেরকে প্রত্যেকদিন পড়ানো হচ্ছে, সিলেবাসের পার্ট বা তোমাদের সোসাইটিতে শেখানো হচ্ছে, দ্যাট ইজ ডিসকোর্স ইজ পার্ট অফ দ্য পাওয়ার। ক্ষমতার স্ট্রাকচারের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এই ডিসকোর্স, যেটা কি থেকে আসছে না নলেজ থেকে আসছে। So knowledge and power are essentially interconnected with one another and it is creating the discourse. মনে থাকবে the word discourse is actually the ideology of the people, those who resides in power. যারা ক্ষমতার অলিন্দে রয়েছে, corridors of the power, সেই ক্ষমতার অলিন্দে থাকা মানুষদের তৈরি করা যে imposed creation তাকে discourse বলে। মনে থাকবে what is the usage of the term discourse is very important because Marxist terminology তে discourse এর একটা মানে রয়েছে, আমি সেটা পরে আবার পড়াবো, মানে যখন মার্কসিজম পড়াবো তখন পড়াবো। আবার ফুকোল্ডিয়ান ডিসকোর্সে একটা ডিসকোর্সের টার্মিনোলজি রয়েছে, আমরা টেকনিক্যাল ডেফিনেশনটা ডিসকোর্সে একবার দেখে নেওয়ার চেষ্টা করবো। ফুকো নিজেই ডিসকোর্স নিয়ে একটা অন্য ধরনের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন। So discourse basically actually means it's a major topic in social theory. তোমরা দেখছো যে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, কন্টিনেন্টাল ফিলোসফি সব জায়গাতেই ডিসকোর্স ইউজ করা হয়। ফুকো এই ডিসকোর্স টার্মটাকে পপুলারাইজ করেন। they view discourse as a system of thought, knowledge or communication. ভালো করে বোঝো, a system of thought একটা চিন্তার একটা ভাবধারা বা জ্ঞানের একটা ভাবধারা, or communication, daily communication, আমি তোমার সঙ্গে কমিউনিকেট করছি, which constructs our experience of the world, যেটা পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা তৈরি করে। আমি তোমাদের একটা ধারণা দেব, অন্য স্যার একটা অন্য ধারণা দেবে, গভর্নমেন্ট একটা অন্য ধারণা দেবে। গভর্নমেন্ট চাইবে খুব বেশি করে যে তুমি গভর্নমেন্টের ধারণা গ্রহণ করো। So since the control of the discourse amounts to control how the world is perceived, social theory often studies discourse as a window into power. Social studies, social theory, critical theory study করে how discourse is a window to the corridors of the power. ক্ষমতার সঙ্গে discourse is essentially interconnected with one another and that is the Foucauldian conception of the discourse. পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? বলো। হ্যাঁ স্যার, বলছি যে যখন মানে লিটারেচারের যে টেক্সট গুলো চুজ করা হয় সেগুলো তো সমাজের অনেক খারাপ দিক তুলে ধরে, তো তখন গভর্নমেন্টের কোনো মানে প্রবলেম হয় না? অ্যাবসলিউটলি হয় তো, এবং সেজন্যই তো গভর্নমেন্ট লিটারেচার ব্যান করে। সেজন্যই তো ফর এক্সাম্পল তাসলিমা আল আসিফের দ্বিখণ্ডিত পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছিল। সেজন্যই তো সালমান রুশদির মাথা চেয়েছিল আয়াতুল্লাহ কোহিনীর মতো ইসলামিক সংগঠন, যারা বলেছিল যে স্যাটনিক ভার্সেস উইল বি কমপ্লিটলি ব্যান্ড। যখনই লিটারেচার বা কালচারে গভর্নমেন্টের ইডিওলজির এগেইনস্টে কোনো কেউ লেখে, একটা অল্টারনেটিভ ডিসকোর্স ক্রিয়েট করার চেষ্টা করে, তখনই নেমে আসে সেন্সরশিপ। তাকে সেন্সরশিপ বলা হয়। সেন্সরশিপ ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্টাল ডিসকোর্স, যার মাধ্যমে ছেঁটে দেয় গভর্নমেন্ট, কেটে দেয় যে অংশটা, যেটা তোমাদেরকে সিনেমার মধ্যে যে অংশটা দেখানো হয় না, কে কাঁচি চালায়, সেন্সর বোর্ড কাঁচি চালায়। ফলে যেটা তোমাদের পক্ষে সঠিক নয়, যার ফলে আইডিয়াল গুড সিটিজেন তৈরি হবে না বলে যে মুহূর্তে গভর্নমেন্ট মনে করবে, সেই মুহূর্তে দে উইল এলিমিনেট দ্যাট ডিসকোর্স, দে উইল এলিমিনেট দ্যাট পার্টিকুলার পার্ট অফ দ্য সিলেবাস। পরিষ্কার? হ্যাঁ স্যার, যেমন বার্নার্ড শয়ের ফ্রিডম এটা তুলে দিল, যেমন বার্নার্ড শয়ের ফ্রিডম, ফ্রিডম কি পুরোটা ছিল? ফ্রিডম, শুধু ফ্রিডম নাকি না? ফ্রিডম আর্টিকেলটাকে ব্যান করা হয়েছিল সেই সময়কে, বিকজ বার্নার্ড শ ওয়াজ আ ফ্যাবিয়ান সোশিওলজিস্ট, ফ্যাবিয়ান সোশ্যালিস্ট। বার্নার্ড শ মার্কসিস্ট ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সমস্ত কিছুর ক্ষমতার মালিকানা সরকারের হাতে থাকা উচিত, প্রাইভেটাইজেশনে বিশ্বাস করতেন না। সোশ্যালিস্ট ছিলেন এবং সেই সময় তার বহু লেখাকে ব্যান করা হয়েছিল। তো এরকম ভাবে বার্নার্ড শ থেকে আরো অনেক বেশি ব্যান করা হয়েছে, আরো অন্যান্য লেখককে, রুশদিকে ব্যান করা হয়েছে, তাসলিমা নাসরিনকে অনেক বেশি পরিমাণে ব্যান করা হয়েছে, আরো অন্যান্য বিভিন্ন অথরকে বিভিন্ন সময়ে হিস্টোরিক্যালি ব্যান করা হয়েছে, বিকজ গভর্নমেন্টাল ডিসকোর্স এর পিছনে কাজ করছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, তার মানে আমরা যেগুলো দেখছি বা আমরা যেগুলো জানছি এর বাইরে আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে জানানো হচ্ছে না। অ্যাবসলিউটলি, যেটা তোমাদেরকে জানানো হচ্ছে না এবং যেটা
মানে কিছুতেই তোমাদেরকে জানানো যাবে না বলে সোসাইটি মনে করছে, এবং সেইটা নিয়েই কাজ করেছেন মিশেল ফুকো তার একটা বড় অংশের নিয়ে। সেটা নিয়ে আমি একটু পরেই সেটা নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক, কয়েকটা বইয়ের নাম কিন্তু মুখস্থ রাখতে হবে। মিশেল ফুকো যে যে বই লিখেছেন তার নামগুলো আমি আলোচনা করে বইগুলো একটা একটা করে আলোচনা করব, এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট টার্মগুলো যেগুলো ফুকো ক্রিয়েট করেছেন সেই ধারণাগুলো নিয়ে আমরা আলোচনা করতে আরম্ভ করব। আচ্ছা, প্রথমেই ফুকো যে বইটা খুবই বিখ্যাত লেখেন, its name is The History of the Madness. The History of Madness, published in 1961, 1961 সালে প্রকাশিত। বইটা কি আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম অল্প, আজকের ক্লাসে বড় করে আলোচনা করব। হিস্ট্রি অফ দ্য ম্যাডনেস, ভাবতে পারছো একজন লেখক তার ডক্টরাল ডিসার্টেশন লিখছেন হিস্ট্রি অফ দ্য ম্যাডনেস এর উপরে, পাগলামো ইতিহাস, পাগলামোকে অন্যভাবে দেখার চেষ্টা করছেন 1961। তারপর লিখছেন বার্থ অফ দ্য ক্লিনিক, ক্লিনিক মিনস অ্যাকচুয়ালি ক্লিনিক অফ দ্য ডক্টর, যেখানে ডাক্তাররা প্র্যাকটিস করে, দ্য বার্থ অফ দ্য ক্লিনিক, পাবলিশড ইন 1963। দ্য অর্ডার অফ থিংস 1966 পাবলিশড হয়, এবং পরবর্তীকালে পাবলিশ করে দ্য আর্কিওলজি অফ নলেজ 1969। নলেজ কেমন করে ফরমেশন হয় সেখান থেকে আমরা আর্কিওলজি কাকে বলে সেই ডেফিনেশনটা জানার চেষ্টা করব। পরবর্তীকালে পাবলিশ করেন ডিসিপ্লিন এন্ড পানিশ 1975, and then history of the sexuality history, আর এখানে ডিসিপ্লিন এন্ড পানিশ দ্য বার্থ অফ দ্য প্রিজন, কেমন করে প্রিজন হাউস বা জেলের জন্ম হলো সেখান থেকে সেই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন। and history of the sexuality, published in 1976. সো বুঝতেই পারছো ফুকোর লেখার কিন্তু ধরনটা একেবারেই আলাদা। হি অলওয়েজ টকস অ্যাবাউট দ্য ডিসকার্সিভ বেসিস অফ দ্য পাওয়ার, পাওয়ারের বা ডিসকোর্সের যে ক্ষমতা, ডিসকোর্স বিল্ডিং এর যে ক্ষমতা, কেমন করে গভর্নমেন্ট সবকিছুকে কন্ট্রোল করে, সবকিছুকে তাই নিয়ে তিনি ডিল করেন। আমি এটা কিভাবে করছেন, এই কনক্লুশনে তিনি কিভাবে পৌঁছলেন সেটা বোঝাতে গিয়ে আমি আগে শুরু করব আমার ডিসকাশন ডিসিপ্লিন এন্ড পানিশ দিয়ে। ডিসিপ্লিন এন্ড পানিশ বিখ্যাত টেক্সট, পাবলিশড ইন 1971, ডিসিপ্লিন এন্ড পানিশ দ্য বার্থ অফ দ্য প্রিজন। এবার তোমরা আমাকে একটু বলো যে প্রিজন বলতে তোমরা কি বোঝো বেসিক্যালি? এনিওয়ান, এনি আইডিয়া? বলো। জেলই তো, জেলকে প্রিজন বলা হয়, হ্যাঁ, যেখানে বন্দি করা হয়, যেখানে বন্দি করা হয়। আর কি বলো, আর কি? আমাদের সোসাইটিও এক ধরনের প্রিজন। ভেরি গুড অবজারভেশন। বলো চিড়িয়াখানাও তো প্রিজন হবে। কি হবে? আমাদের বাড়ির মহিলার এক প্রকারের প্রিজন। বেশ, আচ্ছা অর্পিতা কি এটা বললো ভুলে গেলাম। চিড়িয়াখানাও তো প্রিজন হবে, সেখানেও তো বন্দি করা হচ্ছে। চিড়িয়াখানাও একটা এক ধরনের প্রিজন। ভেরি গুড অবজারভেশন, ভেরি ব্রিলিয়েন্ট অবজারভেশন। আর কেউ? দাঁড়াও এক সেকেন্ড। স্যার অ্যাসাইলাম হবে না? অ্যাসাইলাম হবে, অ্যাসাইলাম এক ধরনের প্রিজন অবশ্যই। জায়গাটাই আমি দেখাবার চেষ্টা করছি, দাঁড়াও। ডিসিপ্লিন এন্ড পানিশ, ডিসিপ্লিন এন্ড পানিশ, ডিসিপ্লিন এন্ড পানিশ। Yes, here it comes. বেশ, মিশেল ফুকো একটা বই লেখেন ইন দ্য ইয়ার 1975, যার নাম তিনি দেন ডিসিপ্লিন এন্ড পানিশ দ্য বার্থ অফ আ প্রিজন। এই বইটাতে তিনি বেসিক্যালি পেনাল সিস্টেম মানে যেভাবে প্রিজন হাউস ক্রিয়েটেড হয় তার হিস্ট্রি নিয়ে তিনি আলোচনা করেন। ইটস বেসিক্যালি অ্যান অ্যানালিসিস অফ দ্য সোশ্যাল অ্যান্ড থিওরিটিক্যাল মেকানিজমস বিহাইন্ড the changes that occurred in the Western penal systems during the modern age based on the historical documents from the France. ফ্রান্সের বিভিন্ন হিস্টোরিক্যাল ডকুমেন্ট দেখে কেমন ভাবে
প্রিজন হাউস যেটা তোমরা আজকের মডার্ন যেখানে জেলখানা দেখছো, সেটা একসময় জেলখানা ছিল না। ফরাসি বিপ্লবের বহু আগে সেখানে মানুষজনকে কুপিয়ে হত্যা করা হতো, ফিজিক্যালি অ্যাটাক করা হতো। আগে তো জেলখানার অস্তিত্বই ছিল না। কি করা হতো, মানুষজনকে একটা স্পেকটাকল ক্রিয়েট করে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে যদি কোনো একটা চোরকে চোর বলে প্রমাণিত হতো, তাকে ঢিল ছুঁড়ে বা অনেকাংশে কোনো কোনো মানুষ গিয়ে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করতো। মাংস, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে কেটে নিত। কিভাবে কিভাবে প্রায় 100 বছরের মধ্যে এই বিরাট বড় পরিবর্তনটা আসে জেলখানা, কি করে পেনাল সিস্টেমটা ক্রিয়েটেড হয়, তাই নিয়েই এই ডিসিপ্লিন অ্যান্ড পানিশ দ্য বার্থ অফ আ প্রিজন খুব বিখ্যাত লেখা। ফুকো শুরুই করছেন, হি অ্যাকচুয়ালি বিগিনস বাই কন্ট্রাস্টিং টু ফর্মস অফ পেনাল্টি। দু ধরনের পেনাল্টি দিয়ে শুরু করছেন। পেনাল্টি মানে পেনাল সিস্টেম, কাউকে যদি আমরা শাস্তি দিই সেই শাস্তির দুটো ধরন নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন, he actually talks about the violent and chaotic public torture of Robert François Damiens. রবার্ট ফ্রান্সোয়া ড্যামিয়েন্স একজন বিখ্যাত ফ্রেঞ্চ ডোমেস্টিক সার্ভেন্ট, যে কিং লুই দ্য 15th কে 1757 হত্যা করে। বুঝতে পারছো, তিনি লুই দ্য 15th দিনের পর দিন ধরে ট্যাক্সেশন সিস্টেম এবং অন্যান্য ব্যাপারে একটা ভয়ঙ্কর খারাপ জায়গাতে নিয়ে গেছে। পূর্ব সাম্রাজ্যের একজন অন্যতম মেন এক্সপোনেন্ট, যার পরবর্তীকালে তিনি that will culminate into French Revolution in 1789. This is an incident of 1757. Robert François Damiens is a domestic servant. He was convicted of the attempted regicide in the mid-18th century. What is regicide? Regicide is the purposeful killing of a monarch or sovereign of a polity. তাকে হত্যা করার একটা পার হচ্ছে regicide। তোমরা এরকম সুইসাইড, জেনোসাইড, মাস কিলিং কে বলে জেনোসাইড। রেজিসাইড হচ্ছে কিলিং অফ দ্য সভরেন। 18th সেঞ্চুরিতে, মিড 18th সেঞ্চুরিতে এই ঘটনাটা ঘটান রবার্ট ফ্রান্সোয়া ড্যামিয়েন্স। রেজিসাইড, REGICID, the planful purposeful killing of a monarch is called regicide. Clear? শুনতে পাচ্ছ? আমি কি পরিষ্কার নাকি না পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বেশ হ্যাঁ স্যার পাচ্ছি। বেশ, তো এইভাবে রবার্ট ফ্রান্সোয়া ড্যামিয়েন্স যখন এই ঘটনাটা ঘটান তখন কি হয় তার একটা, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? বেশ, দেরিতে শুনতে পাচ্ছ যা মনে হচ্ছে। তো যখন রবার্ট ফ্রান্সোয়া ড্যামিয়েন্স এই ঘটনাটা ঘটান তখন তার কি হয়, তার কি পরিণতি হয়, সেটা ফুকো এই বইয়ের শুরুর দিকে দেখানোর চেষ্টা করেছেন। উনি দেখান একটা জায়গাতে এনে on March 2nd, 1757, Damiens the regicide was condemned to be taken and conveyed into a cart. একটা কার্টের মধ্যে পেছন দিকে সামনের দিকে ঘোড়া তাকে টানতে টানতে নিয়ে যায়, wearing nothing but a shirt, holding a torch of burning wax weighing 2 pounds, and then on a scaffold in the place de greve, the flesh will be torn from his breasts, arms, thighs and calves with red hot pincers. তার দেহ থেকে এই মাংসগুলো কাটা হবে, একটা বিরাট বড় রেড হট পিনসার দিয়ে সেটাকে পেনেট্রেট করা হবে। হিজ রাইট হ্যান্ড হোল্ডিং দ্য নাইফ উইথ হুইচ হি কমিটেড দ্য সেড প্যারিসাইড বার্নড উইথ সালফার। তার রাইট হ্যান্ডে সালফার ঢেলে দেওয়া হবে। অ্যান্ড অন দোজ প্লেসেস ওয়্যার দ্য ফ্লেশ উইল বি টর্ন অ্যাওয়ে, poured molten lead, যে জায়গাতে চামড়া উঠে গেছে সেখানে মল্টেন লিড ঢেলে দেওয়া হবে। অ্যান্ড বয়েলিং অয়েল, তাকে সেদ্ধ করা হবে প্রায় একটা বয়েলিং অয়েল দিয়ে ঢেলে, and burning resin, wax and sulfur melted together, and then his body drawn and quartered by 4 horses, and his limbs and body consumed by fire, reduced to ashes, and his ashes thrown to the winds. তারপর তার ashes গুলোকে হাওয়ায় উড়িয়ে দেওয়া। এইটা প্রথম পেজে ডেসক্রাইব করার পরে ফুকো যেটা করলেন, ফুকো বললেন যে 100 বছর বাদে highly regimented daily schedule of the inmates from an early 19th century prison, মেট্রে একটা ফ্রান্সের বিখ্যাত প্রিজন হাউস, যেখানে যারা প্রিজন হয়েছে তারা প্রত্যেকে বসে বসে রান্না করছে, বা ধরা যাক লজেন্স তৈরি করছে, বা ধরা যাক আচার তৈরি করছে, এই আসতে আমি পড়াচ্ছি, আচার তৈরি করছে। এই যে দুটোর একটা কন্ট্রাস্ট, একটা মানুষকে তুমি ঢিল ছুঁড়ে মেরে দিচ্ছ,
ইউ আর কিলিং দ্যাট পারসন। আর অন্যদিকে যদি তোমরা এখন মানে যে কোনো 19th সেঞ্চুরি প্রিজন মেট্রে বা এখনকার প্রিজনের মধ্যে কোনো পার্থক্য নেই, সেখানে গেলে তোমরা একটা রেজিমেন্টেড হাইলি রেজিমেন্টেড শিডিউল দেখবে, যেখানে ইনমেটরা প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করছে, কোনো না কোনো একটা ভাবে প্রত্যেক দিন কাজ করছে। তো কেন এই চেঞ্জটা কিভাবে হলো তোমাদের কি মনে হয় বলো? কি মনে হয় কেন? তোমাদের কি মনে হয় শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান পারপাসে, যে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর মানবতাবাদের জন্ম হয়েছে, যে মানুষ জিসাস ক্রাইস্টকে যখন কষ্ট দিয়েছে সেখান থেকে এখনকার যেভাবে মানুষ অন্য মানুষকে কষ্ট দেয়, ন্যাচারালি হাত ফুটো করে মানে একটা মানুষকে কাঠের মধ্যে তুলে নেয় না বা মেরে ফেলার চেষ্টা করে না, হাউ দিস চেঞ্জ হ্যাপেন, এই পরিবর্তনটা কি করে হলো? এনি আইডিয়া? শতাব্দী? নলেজ মানে knowledge, but why knowledge? Why knowledge? power এবং knowledge কি কাজে লাগানো যাবে। Right, absolutely right you are. এই হিউজ ইনমেটস বা প্রিজন হাউসের যে লেবার ফোর্স, কাজে লাগানো যাবে ওদেরকে, তাকে রিপ্রোডাক্টিভ পারপাসে কাজে লাগানো, এইটা পাওয়ার করে। ক্ষমতা আগে কিভাবে ক্ষমতা দেখতো প্রিজনারকে? দ্যাট প্রিজনার ইজ আ ক্রিমিনাল, the criminal should be completely be eliminated from the face of the earth, তাকে সম্পূর্ণ, কারণ সে রাষ্ট্রের ক্ষতি করছে, মানে সে as if the entire state is the extension of the body of the emperor, রাজার দেহের একটা এক্সটেনশন হচ্ছে গোটা রাজ্য, সে রাজাকে মারতে যাচ্ছে মানে রাষ্ট্রকে মারতে যাচ্ছে, ফলে তাকেও ভেঙে ফেলো, তাকে স্পেকটাকল ক্রিয়েট করে মানুষদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে মেরে ফেলো। কিন্তু প্রিজন হাউসের ডিসিপ্লিন, এইখানেই নামটা, ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, দ্য বার্থ অফ দ্য প্রিজন। পানিশমেন্ট এবং ডিসিপ্লিন, ডিসিপ্লিন ঢোকাও, রেজিমেন্টেড পানিশমেন্ট করো, মনকে পাল্টাবার চেষ্টা করো, কিন্তু এই সমস্ত পারপাস গুলো ব্যাক সিটে। আসল সেই প্রিজনারদের যে লেবার পাওয়ার, তাদের যে অন্যান্য তৈরি করার ক্ষমতা, সেগুলোকে ব্যবহার করো যাতে রাষ্ট্রের লাভ হয়। ফলে রাষ্ট্রের কোন জায়গাতে লাভ, কোন জায়গায় ক্ষতি, সেই কনসেপশন থেকে, গভর্নমেন্টালিটির কনসেপশন থেকে একটা মানুষকে পেনাল্টি, প্রিজনের মধ্যে পেনাল্টি কিভাবে দেব, কতটা দেব, সেটা বদলাতে আরম্ভ করলো। সেই জায়গাটাই মিশেল ফুকো ডিসিপ্লিন এন্ড পানিশের মধ্যে বলতে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বললেন যে বিখ্যাত যুক্তিগুলো তিনি দিলেন, সেটা হচ্ছে যে কেন এই ধরনের স্পেকটাকল অফ টর্চার এন্ড এক্সিকিউশন ক্রিয়েট করা হতো। অনেকগুলো পারপাস ছিল। দ্য পারপাস ওয়ান, টু মেক দ্য সিক্রেট পাবলিক, যাতে যে ডোমেস্টিক সার্ভেন্ট রেজিসাইড করতে গেছে, একটা কিংকে হত্যা করতে গেছে, সেক্ষেত্রে পাবলিকলি আনা যায়। আর কি, টু শো দ্য এফেক্ট অফ দ্য ইনভেস্টিগেশন অর কনফেশন, স্বীকারোক্তি, সে স্বীকার করছে যে মেরেছি, সেটাকে দেখানোর জন্য। Reflecting the violence of the original crime into the convict's body for all to see, প্রত্যেকের দেহ দেখে বোঝে যে সেখানে কতটা টর্চার ইনফ্লিক্ট করেছে, তার কতটা দেহের অংশ কেটে নেওয়া হয়েছে, কোনখানে সালফার ঢালা হয়েছে, যার ফলে মানুষ দেখে বুঝবে যে এরকম কাজ আর করবো না, ভায়োলেন্সটাকে ইনঅ্যাক্ট করা। Enacting the revenge upon the convict's body, which the monarch seeks for having been injured by the crime. Monarch injured হয়েছে এর ফলে, কারণ ফুকো argues that law was considered very important as an extension of the sovereign's body. আইন কি না, যে সার্বভৌম রাজা তার দেহের এক্সটেনশন। So the revenge must take the form of the harming the convict's body. ফলে রিভেঞ্জটা হবে কনভিক্টের বডিটাকে হার্ম করে। বিখ্যাত ফুকোর লেখা, ফুকোর কোটেশন, ইফ টর্চার মানে torture assured the articulation of the written on the oral মানে মুখে যেটা বলা হয়, as if আমি যদি কাউকে বলি মুখে পানিশমেন্ট দেব, সেটাকে as if তো দেহের মধ্যে লিখে দিচ্ছি। on the secret, on the public, যেটা সিক্রেট ছিল, যেটা বলা হতো না যে ও চুরি করেছে চেপে যাও, কিন্তু সেটাকে তাকে স্ক্যাফোল্ডের মধ্যে দাঁড় করিয়ে তার গায়ে সালফার ঢালছি।
The procedure of the investigation on the operation of the confession, it made it possible to reproduce the crime on the visible body of the criminal. ক্রিমিনালের বডির মধ্যে আমি ক্রাইমটাকে আরেকবার এনাক্ট করছি, যে ক্রিমিনাল সে রাজাকে খুন করতে গিয়েছিল, আমি তাকে জনসমক্ষে খুন করছি। In the same horror, the crime had to be manifested and annulled. যখনই এর মধ্যে Foucault looks at public torture as the outcome of a certain mechanism of power that views crime in a military schema. ক্রাইমটাকে একসময় মিলিটারি স্কিমার মধ্যে দেখা হতো, যে এই ভয়ঙ্কর ক্রিমিনালের কাজটাকে মানে একদম ক্রিমিনালের মতো করেই দেখতে হবে এবং সেটাকে শেষ করতে হবে। কিন্তু যে মুহূর্তে রাষ্ট্রের চিন্তা ভাবনা এর মধ্যে ঢুকে পড়লো, যে মুহূর্তে বুঝলো জানে ক্রিমিনালের দেহটাকে নষ্ট করে হবে নাকি, যদি আমি সেই ক্রিমিনালের দেহটাকে রাষ্ট্রের কাজে লাগাতে পারি তাহলে তাহলে কিরকম হয়? তাহলে তো এই প্রিজন হাউসের মধ্যে যারা এই খারাপ কাজগুলো করেছে তাদেরকে একটা রেজিমেন্টের ডেলি শিডিউলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, ফলে তারা তো প্রত্যেক মুহূর্তে এই মানুষের কাজগুলোকে করতে পারবে। ফলে আমাদের যে লেবার, আমাদের ধরা যাক সমাজে কোনো একটা আমি ধরা যাক 100টা পাখা তৈরি করব, সেটা যদি আমাকে আলিপুরের প্রিজন হাউসের যারা জেলবন্দি লোকেরা তারা যদি তৈরি করে দেয়, সেখান থেকে তো গভর্নমেন্ট সম্পূর্ণরূপে পুরোপুরি তার লাভ্যাংশ তুলবে। ফলে সেটা যদি আমি করতে পারি, যদি আমি এই প্রিজনারদের দিয়ে মধু সংগ্রহ করতে পাঠাতে পারি, তাহলে আমাদের তো লাভ। ফলে এর ফলে যেটা ঘটলো, রাষ্ট্র এই ক্রাইমটাকে একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে আরম্ভ করলো, যেটাকে ফুকো বলছেন ডিসিপ্লিন। Discipline created a whole new form of individuality for bodies, which enabled them to perform their duty within the new forms of economic, political and military organizations emerging in the modern age and continuing today. মাথায় রাখতে হবে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে গভর্নমেন্টের যে বিভিন্ন ইকোনমিক, পলিটিক্যাল এবং মিলিটারি অর্গানাইজেশন ক্রিয়েট হচ্ছে, তাকে হেল্প করবে এই প্রিজনারদের বডিগুলো, তাদের যে লেবার সেগুলো। কারণ আর্মির ফরমেশন তার আগে সেরকম ডিসিপ্লিন হইতে হয়নি, সেই সময় আস্তে আস্তে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই অনেক পরে এয়ারফোর্স, এগুলো আস্তে আস্তে ক্রিয়েটেড হচ্ছে। ফলে রাষ্ট্রকে এই চিন্তা করতে হচ্ছে কেমন ভাবে এই বডিগুলোকে আমি কাজে লাগাবো। ফুকো বেশ কয়েকটা এই ধরনের এই বডিকে কাজে লাগাবার কয়েকটা পদ্ধতির কথা বলেন। তিনি বলেন সেলুলার, আমরা সেলুলার জেলের নাম শুনেছি, ডিটারমাইনিং দ্য স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য বডিজ, যেখানে সেলুলার ওয়েতে বডিগুলোকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এক একটা সেল ওয়াইজ, সেলের মধ্যে থাকে তো। অর্গানিক, এনশিওরিং দ্য অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড দ্য বডিজ আর ন্যাচারাল ফর দেম। অর্গানিক মানে এই বডিটা তাদের কাজে লাগবে অর্গানিক পারপাসে। জেনেটিক, কন্ট্রোলিং দ্য এভলিউশন ওভার টাইম অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডিজ। জেনেটিক মানে কি? জেনেটিক ওয়েতে একটা দেহকে আমি যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইছি, কিভাবে করে রাষ্ট্র কিভাবে জেনেটিক ওয়েতে কন্ট্রোল করে, এই যে সার তৈরি করে, এই যে প্রত্যেকদিন তোমাদের কার্বাইড দিয়ে তোমরা আমকে পাকাও বা লিচুকে পাকাও, এগুলো প্রত্যেকটা ফুকো বলছেন জেনেটিক বায়ো পাওয়ারের পার্ট। ফুকো এখান থেকে জেনেটিক বায়ো পাওয়ার কথাটা ইউজ করেন। এই যে কন্ট্রাসেপশন, ইউজ অফ দ্য কন্ডোমস অ্যান্ড দ্য আদার ডিভাইসেস, যার ফলে রাষ্ট্র জনসংখ্যা কন্ট্রোল করে, সেটাও হচ্ছে এই জেনেটিক কন্ট্রোলের পার্ট, অর্গানিক কন্ট্রোলের পার্ট। এই জন্যই ফুকো একজন বিরাট বড় ফিলোসফার, একজন বিরাট বড় হিস্টোরিয়ান অফ দ্য আইডিয়াস। কারণ এই রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ এই সব দিকে, সেগুলো তিনি 1950-এর দশক এবং 60-এর দশক, 70-এর দশক এত আগে বলে গেছেন। দ্যাটস ওয়াই মিশেল ফুকো ইজ এ গ্রেট থিঙ্কার। এই যে আজকের যে তোমরা যখন কৃষ্ণচন্দ্র কলেজ দিয়ে যাও, তার যে সিসিটিভি, এই সিসিটিভির কথা কিন্তু ফুকো অনেক বছর আগে তার থিওরি অফ দ্য প্যানপটিকন, যেটা কথা আমি একটু পরেই বলবো, প্রিজন হাউসের মধ্যে যে টপ স্পেসে একজন বসে থাকে তাকে বলা হয় প্যানপটিকন। প্রিজন হাউসের স্ট্রাকচার হচ্ছে প্যানপটিকন লাইক। এই সিসিটিভি তোমাদের প্রত্যেক মুহূর্তে দেখছে, কি দেখছে? তোমাদের অ্যাক্টিভিটি সার্ভিলিয়েন্স করছে। রাষ্ট্র তোমাদের প্রত্যেক মুহূর্তে দেখছে তোমরা কোনোভাবে রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছ কি যাচ্ছ না। তোমাদের সিলেবাসটা সেভাবেই ডিজাইন করা, তোমরা রাষ্ট্রের পক্ষে থাকো। আমরা যারা টিচার, আমাদেরকে সেই জন্য এমপ্লয় করা হয়েছে যাতে তোমাদেরকে ঠিক মতো তোমাদের চিন্তা ভাবনা যাতে কোনোভাবে রাষ্ট্র বিরোধী হয়ে না যায়। এই যে পুরো কন্ট্রোলিং সিস্টেম, এই যে পুরো নিয়ন্ত্রণের ব্যবস্থা, এর কথাই মিশেল ফুকো ডিসিপ্লিন পানিশে দ্য বার্থ অফ আ প্রিজনে বলেন।
পরিষ্কার বলো, পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার, বেশ বেশ বেশ। ফুকো এই চারটের কথা বলেন, সেলুলার, অর্গানিক, জেনেটিক এন্ড কম্বিনেটরি। কম্বিনেটরি হচ্ছে allowing the combination of the force of the many bodies into a single massive force। তখন অনেকগুলো দেহকে আমি একটা সিঙ্গেল ম্যাসিভ ফোর্সে কাজে লাগাচ্ছি। ফর এক্সাম্পল মিলিটারি, পুরো মিলিটারি সিস্টেম চলছে একটা ইডিওলজির উপর ড্রিভেন করে, অনেকগুলো একটা পাওয়ারের সিস্টেমকে অনেক, তাহলে তো ন্যাচারালি সবাই এত রিস্কের একটা জব করতে যেত না। ডেফিনেটলি এর মধ্যে একটা প্রাইড রয়েছে, এর মধ্যে একটা প্রেস্টিজ আছে, কিন্তু এত রিস্কের কাজ করতে যাওয়ানোর পেছনে যে অর্গানাইজ, একটা সময় তোমরা কেন মিলিটারিতে জয়েনিং কম্পালসারি ছিল, রাজাদেরকে জয়েন করতে হতো এবং সাধারণ মানুষকে জয়েন করতেই হতো, না করলে হবে না, কম্পালসারি জয়েনিং ইনটু দ্য মিলিটারি। এখন সেটা নেই, কিন্তু এই যে কম্পালসারি জয়েনিং এর কিসের বলে? রাষ্ট্র জোর করে তোমাকে এই কাজটা করাবে। ফলে ফুকোস আর্গুমেন্ট ইজ দ্যাট discipline creates docile bodies, the bodies that are docile, যেটা কখনো রাষ্ট্রের বিপক্ষে ষড়যন্ত্রে ইনভলভ হবে না। আইডিয়াল ফর দ্য নিউ ইকোনমিক্স, পলিটিক্স এন্ড ওয়ারফেয়ার অফ দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল এজ, বডিজ দ্যাট ফাংশন ইন দ্য ফ্যাক্টরিজ। এই যে তোমরা চার্লি চ্যাপলিনের বিখ্যাত সিনেমা মডার্ন টাইমস দেখেছো, যেখানে ফ্যাক্টরির মধ্যে হাজার হাজার লোক পর 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 লাইন দিয়ে ঢুকে যাচ্ছে। কিসের জন্য? ডিসিপ্লিন। যে ডিসিপ্লিন প্রিজন হাউসে মানুষকে প্রথম ক্রিয়েট করেছে। প্রিজন মানুষকে শিখিয়েছে পর 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 লাইনে দাঁড়িয়ে খাবার নেবে, ফ্যাক্টরির মধ্যে পর পর আস্তে আস্তে ঢুকবে, একটা কাজ পর পর করবে। অর্ডার্ড মিলিটারি রেজিমেন্টস, স্কুল ক্লাসরুম, ফুকো বলছে এগুলো প্রত্যেকটা এক। স্কুল এবং প্রিজন, ইউনিভার্সিটি এবং জু, যেটা অর্পিতা বললো চিড়িয়াখানা, এর বেসিক্যালি এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেটা আমি এক্সাম্পল দিই, অ্যাজ অ্যান আইডিয়াল সিস্টেম অফ দ্য ফুকোল্ডিয়ান প্যানোপটিকন ইজ দ্য আলিপুর। আলিপুরের মধ্যে একটা জায়গার মধ্যে চিড়িয়াখানা আছে, একটা জায়গার মধ্যে লাইব্রেরি রয়েছে, সেন্ট্রাল লাইব্রেরি, একটা জায়গার মধ্যেই রয়েছে হচ্ছে তোমার ইউনিভার্সিটি, একটা জায়গার মধ্যেই রয়েছে জু। মানে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো, বিশ্ববিদ্যালয় তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করছে। তুমি লাইব্রেরি যাচ্ছ, লাইব্রেরিতে আছে ইউনিভার্সিটি ডিসকোর্সের পাওয়ার। লাইব্রেরির মধ্যে সরকার তোমাদেরকে কি পড়তে সাহায্য করতে, তোমাকে কি, তুমি কি পড়বে সেটা সরকার নিয়ন্ত্রণ করছে। that is called panopticon. Panopticon is a institutional building and a system of control designed by the English philosopher and social theorist Jeremy Bentham. Jeremy Bentham একটা জেলের স্ট্রাকচার তৈরি করেন যাকে প্যানপটিকন বলা হয়, যেটা দেখতে অনেকটা এরকম, যেখানে এই যে ওপরের যে সেলুলার স্ট্রাকচারে, এখানে একজন বসে প্রত্যেকটা সেলের মধ্যে কি হচ্ছে সেটা সে দেখতে পাবে। দ্যাট ইজ Jeremy Bentham's conception of the panopticon. মনে থাকবে PANOPTICON, panopticon মানে দেখা, প্যান মানে চারিদিকে, the all invading eyes, যেটা তোমাকে প্রত্যেক মুহূর্তে দেখছে। সিসিটিভি তোমাকে প্রত্যেক মুহূর্তে দেখছে, সার্ভিলিয়েন্স করছে। তুমি সিনেমা হলে যাও, মলে যাও, যে কোনো জায়গায় যাও। প্যানপটিকন তোমাকে রাষ্ট্র তার চোখ দিয়ে তোমাকে প্রত্যেক মুহূর্তে নিয়ন্ত্রণ করছে। একটা বিখ্যাত সিনেমার নাম বলো যেখানে তোমরা প্যানপটিকনকে দেখতে পাও। সবাই দেখেছো আশা করছি। এনিওয়ান? একটা বিখ্যাত সিনেমার নাম বলো যেখানে তোমরা প্যানপটিকন দেখতে পাও। হীরক রাজার দেশে, সত্যজিৎ রায়ের, যেখানে তোমরা খুব ভালো করে দেখতে পাবে যে উৎপল দত্ত যেখানে বসে আছে, পেছন দিকে একটা বিখ্যাত বিরাট বড় চোখের ছবি। সেই কি চোখ সিম্বলাইজ করছে? রাষ্ট্রকে, ক্ষমতাকে। হীরকের রাজা ভগবান। বারবার এরা যত বেশি পড়ে তত বেশি শেখে, তত কম মানে। হ্যাঁ স্মৃতি কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি, যেমন বিগ বসের হাউসে যেমন বিগ বসের হাউসের মধ্যে থাকে, বিগ বসও এই একটা ক্ষমতায়নের, ক্ষমতার একটা রিফ্লেকশন। এরা যত বেশি শেখে তত কম মানে। ফলে এই যে একটা ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা প্রত্যেক মুহূর্তে গ্রাস করতে চাইছে, তার অংশ হচ্ছে তোমরা। কি বলছো? শুনতে পেলাম না বাবা, শুনতে পেলাম না।
দেরি করে মনে হচ্ছে স্যার বলছিলাম রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় হিরো স্যার। হ্যাঁ বলো বলো, শুনছি। রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে সবসময় হীরক রাজের দেশের মুভিটাকে উদাহরণ দেওয়া হয়, কারণ রাজনীতি বা রাজনৈতিক প্রেক্ষাপটে সবসময় নিয়ন্ত্রণের ধারণাটা খুব ভীষণ ভাবে চলে আসে। সেটা আমাদের দেশে 1975 ইমার্জেন্সি হলো। কেন ইমার্জেন্সিতে তোমরা জানো ইন্দিরা গান্ধীর সময়ে এক ধরনের একটা ফর্মিডেবল গভর্নমেন্টাল পাওয়ার, যার ফলে আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের যে বিচার ব্যবস্থা জুডিশিয়ারি তার স্বাধীনতা, সেগুলো প্রত্যেকটাই লঙ্ঘিত হয়। তার কারণ তার আগে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে ইন্দিরা গান্ধীর যে আগের ইলেকশনে তাদের জেতাটাকে সেটা চ্যালেঞ্জ হয়েছিল এবং 5 বছরের জন্য ইন্দিরা গান্ধীকে ইলেকশন কন্টেস্ট করা থেকে ব্যান করে দেওয়া হয়েছিল, এলাহাবাদ হাইকোর্টে করেছিল। এর ফলে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়। এবার এটা আমি একটা এক্সাম্পল দিলাম, এটা কেবলমাত্র একটা এক্সাম্পল, কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, আমাদেরকে বলে দিচ্ছে তোমরা কি করবে কি করবে না। So হীরকের রাজা is just a mere symbol of the power, a symbol of the knowledge. তোমার মনে আছে হীরকের রাজা একটা বিজ্ঞানীকে এমপ্লয় করেছিল যাতে সেই বিজ্ঞানী মানুষকে এক ধরনের খাবার খাইয়ে, এক ধরনের ট্যাবলেট খাইয়ে তাকে রাজার নাম জপ করতে সাহায্য করবে। So that is what Foucault called biopower. এইভাবেই তো বিজ্ঞানীকে এমপ্লয় করছে কিছুর জন্য, নলেজের জন্য। বিজ্ঞানী সায়েন্টিস্ট ইজ এ নলেজেবল ফেলো, সে কি করবে, সে মগজ ধোলাই করছে। এই ফুকোর পুরো যে কনসেপশনটা সেটা হীরক রাজার দেশের মধ্যে পুরোটাই পাবে। প্যানপটিকন পাবে, ফুকোর ব্রেন ওয়াশিং এর কনসেপ্ট পাবে, যে মগজ ধোলাই করে রাষ্ট্রের যে কথা বলার, রাষ্ট্র যে কথাটা বলছে সেটাই তুমি বলতে বাধ্য হবে, যাতে কোনোভাবে কোন দিক দিয়ে তুমি রাষ্ট্রের ক্ষমতার বিপক্ষে না যাও। স্টেট মেশিনারি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দ্য ফুকোর্ডিয়ান থট। স্টেট মেশিনারি এর পরবর্তীকালে অ্যালথিউজার বলবে ISA ideological state apparatuses and RSA repressive state apparatuses। এটা তোমরা যখন মার্কসিজম পড়বে, অ্যালথিউজার পড়বে, তখন পড়বে ফুকোর্ডিয়ান কনসেপশন এবং অ্যালথিউজারিয়ান কনসেপশন অনেকটাই এক। ISA মানে কি, ideological state apparatus। কি টেলিভিশন, টিভি is an ideological state apparatus। তোমাকে প্রত্যেক মুহূর্তে শেখাচ্ছে যে তুমি কি ভাববে কি দেখবে। For example, newspaper is an ideological state apparatus. মন্দির, মসজিদ, গির্জা, চার্চ is an ideological state apparatus. For example, religion is an ideological state apparatus. Marriage, family এগুলো প্রত্যেকটা ইডিওলজির কথা বলে। আদর্শ স্টেট অ্যাপারেটাস মানে রাষ্ট্রের যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, যেগুলো তোমাদেরকে ডিসকার্সিভ, ফুকোর্ডিয়ান ফেমাস টার্ম ডিসকার্সিভ পাওয়ার, ডিসকোর্সের মধ্যে দিয়ে তোমাদেরকে শেখাচ্ছে। and there is RSA দরকার পড়বে না। RSA কি, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, রিপ্রেস করে। ফর এক্সাম্পল কি, মিলিটারি, পুলিশ, প্রিজন হাউস, গভর্নমেন্ট, এগুলো প্রত্যেকটাই রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের পার্ট। যে রাষ্ট্রে এগুলো গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোলড হয় সেখানে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের প্রয়োজন পড়ে না। মগজ ধোলাই পুরোটাই ideological state apparatus দিয়ে হয়ে যায়। স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, all these are part of the ideological state apparatus। এটা বলেছেন অ্যালথিউজার। অ্যালথিউজারের থিওরি অনেকাংশেই মিশেল ফুকোর থেকে জন্ম। ফুকো হচ্ছে অ্যালথিউজারের গুরু। তুমি অ্যালথিউজার পড়বে তোমরা মার্কসিজম যখন পড়বে তখন। বলো পরিষ্কার কিনা? কনসেপশন অফ দ্য প্যানপটিকন পরিষ্কার, ডিসিপ্লিন পরিষ্কার, ডিসিপ্লিনের প্রয়োজনীয়তা পরিষ্কার, এবং কিভাবে ফুকো এই আইডিয়াটার জন্ম দেয় যে একটা দেশে, ফ্রান্সে, সেখানকার এক শাস্তি দেওয়ার ধরন, একটা মানুষকে এক ধরনের পেনাল সিস্টেম দিচ্ছে, 100 বছর বাদে অন্য ধরনের পেনাল সিস্টেম। একসময় গায়ে সালফার ঢালছে, স্পেকটাকল ক্রিয়েট করছে, সেখান থেকে একটা রেজিমেন্টের ডেইলি শিডিউল করা, প্রিজন হাউসের জন্ম, মানুষকে প্রত্যেক মুহূর্তে অবজার্ভ করা, সেখান থেকে লেবার ফোর্স তার বডিকে কন্ট্রোল করছে স্টেট। এই আইডিয়াটাকে বুঝতে পারলেই তোমরা ফুকোর আইডিয়াটাকে বুঝতে পারবে। বলো বুঝতে পারছো কিনা?
বলো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সৃজনী? বেশ। So this হ্যাঁ is স্যার। discipline and punish the birth of prison. এরপরেই ফুকো আরেকটি এর আগে ইনফ্যাক্ট 1961 এ ফুকো একটি বিখ্যাত বই লেখেন যার নাম হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, আ হিস্ট্রি অফ দ্য ইনস্যানিটি ইন দ্য এজ অফ দ্য রিজন। খুব ভালো করে ওয়ার্ডটা খেয়াল করবে, আ হিস্ট্রি অফ দ্য ইনস্যানিটি ইন দ্য এজ অফ দ্য রিজন। রিজন মানে কি? যুক্তি। রিজন মানে এমন একটা পিরিয়ড যেটা সবসময় রিজনকে সাপোর্ট করে, সায়েন্স, লজিক। কোন এজ করে? এজ অফ দ্য এনলাইটেনমেন্ট, যেটা যেটা জন্ম হচ্ছে রেনেসাঁস থেকে, নবজাগরণের পর থেকে। অর্থাৎ পাগল মানেই তাকে মার্জিনালাইজ করতে হবে, পাগল মানেই তাকে মেন্টাল হসপিটালের পার্ট করতে হবে। এই আইডিয়াকে যখন প্রথমবার ফুকো ডিকনস্ট্রাক্ট করতে আরম্ভ করেন, এবং তিনি এটা করেন তার বিখ্যাত বই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে। ফুকো ম্যাডনেসকে একটা অন্যভাবে দেখার চেষ্টা করেন। তিনি প্রথমবার বলেন এক সেকেন্ড, হ্যাঁ, তিনি যেটা করার চেষ্টা করেন, তিনি যেটা দেখান সেটা হচ্ছে মানে মা একটু আস্তে 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 about the evolution of the madness, ম্যাডনেসের বিবর্তন কিভাবে ঘটে সেটা নিয়ে তিনি বলার চেষ্টা করেন। তার এই বিখ্যাত বইতে তিনি তিনটে পিরিয়ডে ভাগ করেন। one is Renaissance, another is the classical age, and finally he comes into the modern era. এবার আগে আমরা একটু ক্লাসিক্যাল এজ দেখি। ক্লাসিক্যাল এজ মানে স্পেসিফিক্যালি ইন দ্য 17th century, আর রেনেসাঁস মানে ন্যাচারালি তার আগে। এবার এই কনসেপশনটা কিভাবে এভলিউশন হয় সেটা এখানে ফুকো দেখাতে আরম্ভ করে। আমি আগে তোমাদেরকে একটু সহজ করে বললে তোমরা বিষয়টা ধরতে পারবে অনেক বেশি। তোমরা কি শেক্সপিয়ারের 12th নাইট কেউ পড়েছো? 12th নাইট? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ স্যার। এখানে একটা ক্যারেক্টার আছে তার নাম হচ্ছে ফেস্টে, মনে আছে? ফেস্টে ফেস্টে কি করে? ফেস্টের কাজ কি? গল্পটা মনে আছে, এইটা ঠিক মনে নেই। তোমরা দেখবে যে বিভিন্ন শেক্সপিয়ারিয়ান কমেডিতে এই ধরনের একটা কোর্ট জেস্টার একটা ক্যারেক্টারকে শেক্সপিয়ার ক্রিয়েট করে, যার কাজই হচ্ছে অনেকটা এই ইনসিন পিপলদের মতো, একটা ম্যাড পিপলদের মতো, যে কথাবার্তা অসংলগ্ন বলে, যার কথাবার্তা অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ নয়, বাট হি কোয়েশ্চেনস দ্য কিং, সে রাজাকে প্রশ্ন করে। কিং লিয়ার শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি, সেখানে একটা ক্যারেক্টার আছে ফুল বলে, FOOL, তার নামই ফুল, বোকা। সে কনস্ট্যান্টলি হি ইজ কোয়েশ্চেনিং দ্য অথরিটি, সে প্রত্যেক মুহূর্তে কিংকে প্রশ্ন করছে, প্রশ্ন বাণী জর্জরিত করছে। আমাদের বাংলাতেও গোপাল ভাঁড়, আমাদের বাংলাতেও বীরবলের চরিত্র রয়েছে, যারা রাজাকে, রাষ্ট্র ক্ষমতাকে প্রশ্ন করে। ফুকো বলছেন যে আমাদের সোসাইটির মধ্যে এইটা যদি আমাদের সোসাইটি হয়, তার যে মার্জিন, সেই মার্জিনালাইজড সেকশনে, হ্যাঁ বলো বলো। বলছি গোপাল ভাঁড়কে কিভাবে এর সাথে মানে তুলনা করে? গোপাল ভাঁড়কে আমি এই জন্য করছি কারণ গোপাল ভাঁড়কে তো তোমরা তোমাদের ডাইরেক্টলি পাগল বলে কোট আনকোট মনে হবে না। গোপাল ভাঁড়ের কাজটা, হ্যাঁ বলো বলো বলো। কারণ গোপাল ভাঁড়কে তো ভাঁড় বলা হতো, আর একটা ভাঁড় কাজ হচ্ছে রাজাকে বা রাজসভাকে আনন্দ দেওয়া বা মজা দেওয়া। অ্যাবসলিউটলি, কিন্তু মানে গোপাল ভাঁড়কে তো স্যার আমরা তো সবথেকে বুদ্ধিমান, হ্যাঁ মানে মানে সেটা তোমরা ভাবছো, কিন্তু সেই সময়ে গোপাল ভাঁড়কে কিভাবে দেখছে সেটা তোমরা জানো না, কারণ টেক্সটের বিভিন্ন ছত্রে ছত্রে গোপাল ভাঁড়কে যে মানে খুব একটা বুদ্ধিমান নয় এরকম প্রমাণ করার চেষ্টা অনেকেই করছেন। মাথায় রেখো শেক্সপিয়ারের সমান যাদের উল্লেখ করছি, ফেস্টিভ আর আদার্স, এরাও কিন্তু প্রত্যেকেই কোর্ট জেস্টার, এরাও কিন্তু ভাঁড়। এবার গোপাল ভাঁড়ের চরিত্রটা ন্যাচারালি একটা, তোমরা যেটা পড়ছো যেটা বাঙালি আদলে তৈরি করা, তাহলে তার মধ্যে ইনস্যানিটির পরিমাণটা একটু কম, সে অন্য ধরনের ড্রেস পরছে না,
কিন্তু ফেস্টে বা অন্যান্যদের ড্রেসটা এভাবেই শেক্সপিয়ারের সময় তৈরি করা হতো যে ড্রেসটা মানুষের মধ্যে মানে এক ধরনের পাগলামোর চেতনা দেবে। এই পাগল নাকি? ইনস্যানিটির কনসেপশনের সঙ্গে কোর্ট জেস্টারের কনসেপশন ইজ এসেনশিয়ালি ইন্টারলিঙ্কড ফ্রম রেনেসাঁস। রেনেসাঁসের সময় থেকে এটা একে অপরের সঙ্গে জড়িত। এবার গোপাল ভাঁড় অনেক পরের ক্রিয়েশন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে, ফলে তার বিবর্তনটা এত বেশি হয়েছে বলে তোমার মনে হচ্ছে যে খুব বুদ্ধিমান, কিন্তু সেই সময়ের সমাজ গোপাল ভাঁড়কে অতটা বুদ্ধিমান বলে দেখেনি। এখনকার এডিশন হতে গোপাল ভাঁড়কে একটা বুদ্ধিমান প্রাণী বলে পরিণত করেছে, সেটা অন্য কথা, কিন্তু তখন কিন্তু এভাবে দেখা হতো না এই পুরো বিষয়টাকে। এবার ভাঁড়ের একটা সুবিধা ছিল কোর্ট জেস্টারে, কি সুবিধা না, হি ক্যান অলওয়েজ কোয়েশ্চেন দ্য ফিগার অফ দ্য অথরিটি, যে রাজা যে বসে আছে, হ্যাঁ, তাকে সে ডাইরেক্টলি প্রশ্ন করতে পারবে, প্রশ্ন মানে জর্জরিত করতে পারবে। এই যে পজিশনটা, এই যে তোমরা আমি আগের দিন বলছিলাম তোমরা অলরেডি পড়েছো ইয়েলো ওয়ালপেপার, যেখানে ম্যাডনেসকে দেখা হচ্ছে একটা অন্য পার্সপেক্টিভে। সোসাইটি একটা মানুষকে, এটা মহিলাদের ক্ষেত্রে প্রায় পাগল করে দিচ্ছে, কিন্তু রেনেসাঁসের সময়ে একটা অপশনই ছিল, ইউ ক্যান always opt for the madness. Madness was a social choice. শুনে খুব অদ্ভুত লাগছে, আবার কি একটা লোক 10 দিনের জন্য পাগল হতে পারে, আবার 15 দিনের জন্য সেন হতে পারে, এটা হয় নাকি? সত্যি হতো। কিভাবে হতো? বিকজ খ্রিস্টানিটিতে কার্নিভাল, যেখান থেকে মিশেল বাখতিনের কনসেপশন অফ দ্য কার্নিভালেস আসছে। কার্নিভাল হচ্ছে একটা পিরিয়ড, যে পিরিয়ডের মধ্যে তুমি ইচ্ছে করলে 10 দিনের জন্য ইউ ক্যান অপ্ট ম্যাডনেস, তুমি পাগল হতে পারো। যে পাগলামির সময়ে তুমি কিংকে ইচ্ছে করলে জুতো ছুঁড়ে মারতে পারো, পচা ডিম ছুঁড়ে মারতে পারো, যা খুশি করতে পারো। এই পিরিয়ডটা দেয়া হতো ফর আ স্পেস অফ লিবারেশন। তোমাকে 12 দিনের পিরিয়ড দেয়া হলো, যেখানে তুমি রাজাকে বা অন্যান্য পারিষদদের যথেষ্ট পরিমাণে নিজেদের মানুষ বলে মনে করলে, তারপরে 12 দিন বাদে পুরো সিস্টেমটি চেঞ্জ হয়ে গেল। এটা ছিল হচ্ছে ম্যাডনেসের কনসেপ্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল টাইম আপ টু দ্য রেনেসাঁস। যেই কনসেপ্টটা আস্তে আস্তে রেনেসাঁসের পরবর্তীকালে পরিবর্তন হতে আরম্ভ করে, এবং ম্যাড মানেই সোসাইটি থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে, ম্যাড মানে ইজ আ ফর্ম অফ মার্জিনালাইজেশন, ইজ আ ফর্ম অফ দ্য সেগ্রিগেশন, এই আইডিয়াটা আসতে আরম্ভ করে। কি জন্য আরম্ভ করে? যেটা ফুকো একটা অত্যন্ত ইউনিক ওয়েতে আর্গুমেন্টটা করলেন, যেটা এর আগে কোনো হিস্টোরিয়ান করেনি। তিনি একটা বিখ্যাত ডিজিজের কথা বললেন। The disease is leprosy. LEPROSY, leprosy মানে তোমরা জানো বাংলায় কি বলে? হ্যাঁ স্যার, কুষ্ঠ। কুষ্ঠ। আমার যদি কুষ্ঠ রোগ হয়, আমি যদি অন্য কাউকে ছুঁয়ে দিই, তাহলে তারও কুষ্ঠ হতে পারে। লেপ্রেসির সঙ্গে ম্যাডনেসকে কানেক্ট করা হতে আরম্ভ করলো, যেখানে তোমরা ইয়েলো ওয়ালপেপারে দেখছো যে প্রেগনেন্সির সঙ্গে ম্যাডনেসকে কানেক্ট করা হচ্ছে। প্রেগনেন্ট মানেই তার মধ্যে সোডিয়াম পটাশিয়াম লেভেল কম, প্রেগনেন্ট মানেই এসেনশিয়ালি সেই মুহূর্তে সে চন্দ্রাহত হলো এবং সে এক ধরনের পাগলামো করতে আরম্ভ করলো। ফলে এই যে সেগ্রিগেশনের কনসেপ্ট, যে একটা মানুষকে আলাদা করে দাও, সেটা কি থেকে আসছে? ডিজিজ থেকে আসছে, DESEASE, ডিজিজ, ডিসঅর্ডার থেকে। ফলে এই ফিজিক্যাল ডিসঅর্ডার, যেটা অন্য কোনো মানুষের নাকি ক্ষতি করতে পারে, সেখান থেকে কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের কনসেপ্ট আসছে। আমার মনে পড়ছিল যখন প্রথম সার্স CoV-2 কোভিড ভাইরাস যখন প্রথমবার ভারতবর্ষে হানা দিল, তোমার মনে আছে যখন স্কুল টুল বন্ধ হয়ে গেল মার্চ মাসের 15 তারিখে, অনেক ক্ষেত্রেই মেডিকেল কলেজে লোকজন কোভিড আক্রান্তদের কাছে যাচ্ছিল না, একটা অচ্ছুত বলে দেখছিল আর কি, অ্যাজ ইফ তাদের কাছে গেলে মানুষ মারা যাবে। এই যে একটা সোশ্যাল ট্যাবু বলে ধরা, এটা কিন্তু ডিজিজ থেকে ম্যাডনেসে আসছে। মানে আসলে কিন্তু ম্যাডনেসের কনসেপ্টটা ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ফিজিক্যাল ডিজিজ। ফুকো বলছেন ম্যাডনেসের কনসেপ্টটা, মানুষ পাগল হতেই পারে, কিন্তু পাগলদের যে আলাদা জায়গাতে বিচ্ছিন্ন করে রাখা হবে একটা পাগলা কারোদের, অ্যাসাইলাম, দ্য কনসেপশন অফ দ্য অ্যাসাইলাম, এই যে আলাদা করে রাখা, এই যে ছুত অচ্ছুত আনটাচেবিলিটির যে কনসেপ্ট, যেটা পাগলামোর সঙ্গে রাখা হয়েছে, পাগলামোর সঙ্গে যোগ করা হয়েছে, সেটার কিন্তু জন্ম হয়েছে লেপ্রেসি থেকে। এই ইউনিক আর্গুমেন্টটা মিশেল ফুকো দেন। বুঝতে পারছো আমার কথা? Am I clear? হ্যাঁ স্যার।
ফুকোর একটা অন্যতম কাজ হচ্ছে এই সিস্টেম অফ থটটা, তোমরা যে ভাবে ইতিহাসকে দেখে এসছো, যে এপিস্টেমোলজিক্যাল থিঙ্কিং দিয়ে ইতিহাসের লেন্সকে দেখেছো, সেটাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো। দ্যাটস দ্য মেন ফাংশন অফ মিশেল ফুকো। সারা জীবন তাই করেছেন। He was the professor of the system of thought, ideas of thought, equal normal superior, one of the greatest institution। মানে এটা বলা হয় আমাদের দেশের সেরা সোশ্যাল সায়েন্সের ছাত্র ফ্রান্সে ইএনএস এ গিয়ে চান্স পাবে না, অক্সফোর্ড কেমব্রিজে পাওয়া আর কি, মানে ইএনএস ইকুয়াল নর্মাল সুপিরিয়র, সেখানে চান্স পাওয়াই খুব মুশকিল, এতটা হাইফাই ইনস্টিটিউশন। ইএনএস ইকুয়াল নর্মাল সুপিরিয়র, সেখানে গিয়ে মিশেল ফুকো সেখানকার টিচার ছিলেন, সেখানকার ছাত্র ছিলেন। ফলে তিনি এই আমাদের ইতিহাসের যে গতি প্রকৃতি, দ্য ফ্লো অফ দ্য হিস্ট্রি, দ্য ফ্লো অফ দ্য থট অফ দ্য হিস্ট্রি, তাকেই একটা বারবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছেন। এইটাই ফুকোর কাজ। আমরা একবার দেখে নেব যে ম্যাডনেস এন্ড সিভিলাইজেশনে ফুকো কিভাবে দেখাচ্ছেন পুরো জিনিসটাকে। ফুকো বললেন ইন দ্য রেনেসাঁস আর্ট, স্পেসিফিক্যালি বিভিন্ন রেনেসাঁস যে আর্ট, they portrayed ancient people as possessing wisdom। আমরা কিং লিয়ার দেখছি যে এনসিয়েন্ট লোকেদের যে ভয়ঙ্কর জ্ঞানের পরিমাণ সেটা রিফ্লেক্ট হচ্ছে। কিং লিয়ার, রাজা লিয়ার যখন পাগল হলো, অ্যাজ আ ম্যাডম্যান হি ইজ গোয়িং থ্রু দ্য এন্টায়ার হিট, এবং মানুষ লিয়ারকে দেখছেন অ্যাজ আ ম্যান অফ নলেজ অফ দ্য লিমিটস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী যেখান থেকে শেষ হয়, ম্যাডম্যানদের নলেজ সেখানে শুরু হয়। So whilst literature portrayed the insane as people who reveal the distinction between what men are and what men pretend to be, মানুষ আসল কি আর মানুষ কি ভান করে তার পার্থক্য ম্যাডম্যানরা বুঝতে পারে। রেনেসাঁস আর্ট, রেনেসাঁস লিটারেচার, রেনেসাঁস কালচারে সেভাবে দেখানো হয়েছে। Renaissance art and literature further depicted insane people as intellectually engaged with reasonable people because their madness represented the mysterious forces of cosmic tragedy। Their madness cosmic tragedy, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে চলছে তার ট্র্যাজেডির পার্ট। But yet Renaissance intellectualism began to develop an objective way of thinking about and describing reason and unreason compared with the subjective description of madness from the Middle Ages। Middle Ages এ ম্যাড কে যেভাবে দেখা হতো, রেনেসাঁসে অন্যভাবে দেখতে আরম্ভ হলো। এরপরে ফুকো বললেন যে at the dawn of the reason, age of reason মানে যে এজে বেরিন্ডার রেপ অফ দ্য লভ লেখা হচ্ছে, যেখানে প্রত্যেক মুহূর্তে মানুষকে শুধুমাত্র রিজনের সায়েন্সের লেন্স দিয়ে দেখা হচ্ছে, যেখানে কিন্তু that there occurred the great confinement, সেখানে ম্যাডম্যানদের প্রথমবার কনফাইন করা হচ্ছে, জেলের মধ্যে ভরা হচ্ছে, মেন্টাল অ্যাসাইলাম ক্রিয়েট করা হচ্ছে। মিশেল ফুকোর থিওরিতে এর আগে বলেছি প্রিজন হাউস, এখন বলছি অ্যাসাইলাম। এগুলোর আলাদা কোনো অস্তিত্ব নেই, এগুলো একটা থিঙ্কিং এরই পার্ট। যে মুহূর্তে তুমি স্টেটের এগেইনস্টে কথা বলবে তোমাকে ম্যাড বলা হবে, যে মুহূর্তে তুমি স্টেটের এগেইনস্টে কথা বলবে তোমাকে ক্রিমিনাল হিসেবে, প্রিজনার হিসেবে একটা প্রিজন হাউসে ঢুকিয়ে দেওয়া হবে। যে মুহূর্তে তুমি স্টেটের এগেইনস্টে কথা বলবে তোমাকে লেপ্রাসি আক্রান্ত, কুষ্ঠ আক্রান্ত, একটা কন্টাজিয়াস ডিজিজে আক্রান্ত মানুষ হিসেবে মার্জিনালাইজ করা হবে, সেগ্রিগেট করা হবে। সো ফুকোল্ডিয়ান থিঙ্কিং এ অ্যাসাইলাম, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, প্রিজন হাউস এগুলোর কোনো আলাদা পার্থক্য নেই। এগুলো একটা গ্র্যান্ড ন্যারেটিভ, তার বিভিন্ন পার্ট, তার বিভিন্ন অংশ। যখনই প্রয়োজন স্কুল বা কলেজে তোমাদের ইডিওলজিকে ফর্ম করা হয়, তোমাদেরকে শেখানো হয় যে রাষ্ট্র কি, সার্বভৌমত্ব কি, তুমি কোনটা করবে ঠিক, কোনটা ঠিক করবে না, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। যে মুহূর্তে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি তোমাকে এডুকেট করতে ব্যর্থ হলো, তুমি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়ালে, তুমি ষড়যন্ত্র করলে, সেই মুহূর্তে তোমাকে প্রিজনার হিসেবে জেলের মধ্যে ঢোকানো হবে। যে মুহূর্তে তুমি রাষ্ট্রের বিরুদ্ধে লেকচার দিতে আরম্ভ করলে ইন পাবলিক স্পেসেস, সেই মুহূর্তে দ্য স্টেট উইল লেভেল ইউ অ্যাজ আ ম্যাডম্যান and will straight send you to the asylum। এটা আমি বলছি না, এটা মিশেল ফুকো বলছেন। That's the Foucauldian conception of power, knowledge, যেটা একদম প্রথমে বলেছি। ক্ষমতা এবং জ্ঞান এই দুটো সংমিশ্রণ। প্রত্যেক মুহূর্তে ক্ষমতা এবং জ্ঞান পরিবর্তন হচ্ছে, বৈদিক যুগ থেকে এখন অব্দি। যে মুহূর্তে ইউ পিপল স্টার্টেড ইনভেন্টিং আয়রন, সে মুহূর্তে এগ্রিকালচারের জন্ম। যে মুহূর্তে ফায়ারের জন্ম, সেখান থেকে রান্নার জন্ম, ঝলসে খাচ্ছে মানুষ।
যে মুহূর্তে ইন্টারনেটের জন্ম সেখান থেকে কিন্তু গুগল ক্লাসরুমের জন্ম। আমি কথা বলছি তোমাদের সঙ্গে, অনলাইন ক্লাসেস। এই যে নলেজ ইজ বেসড অন পাওয়ার, ক্ষমতার অলিন্দ আমি তোমাদেরকে পড়াচ্ছি, রেকর্ড করে দিচ্ছি ইউটিউবে। ইউটিউব ইজ আ পাবলিক প্ল্যাটফর্ম। প্রত্যেক মুহূর্তে আমি রাষ্ট্রের যে সার্ভিলিয়েন্স তার পার্ট, যেখানে রাষ্ট্র দেখতে পাচ্ছে যে আমি কিভাবে ঋষিকেশ, প্রিয়া, শতাব্দী, দিশা এদের সঙ্গে এনকাউন্টার করছি, ইন্টারঅ্যাক্ট করছি। These are all part of the power knowledge mechanism. Am I clear? বলো। হ্যাঁ স্যার। সবাই বাকি সৃজনী তো ক্লিয়ার দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। বেশ। অর্পিতা, শতাব্দী, বেশ বেশ বেশ। আমি যতটা সম্ভব সহজ করে বলছি, চাইলে অনেক ডিফিকাল্ট বলতে পারি, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। আমি যতটা সম্ভব সহজ করে তোমাদেরকে পুরো জিনিসটাকে বলার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা করবে, ফুকো থেকে যে কোয়েশ্চেনটা কিন্তু করতে পারে পরীক্ষায়, সরি, সেটা হচ্ছে এটা, কন্ট্রিবিউশন অফ মিশেল ফুকো ইন পোস্ট স্ট্রাকচারালিজম। এইটা আমি ছোট করে লিখেছি, এটা একবার দেখে নেবে। এই পরপর পয়েন্ট করে করে লিখেছি, ঠিক আছে? এটা একবার দেখে নেবে যে কিভাবে ইউজ করা হতো লোকজনকে। এই দেখো ভালো করে, এটা পড়লেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা এতক্ষণই বললাম। Foucault's originality lay in discerning the underlying structures of power that informed neutral scientific inquiries. হ্যাঁ স্যার বলুন। এই যে মিটিং কি এখন শুরু হয়ে গেছে? আচ্ছা, এই যে আমি পড়াচ্ছি, আমি 10 মিনিটের মধ্যে করছি, আমি 8:30টায় করছি, ঠিক আছে? আমি 5 মিনিট মধ্যে শেষ করে দিই, শেষ করে আসছি। সরি, আমাকে একটা মিটিং এ যেতে হবে। কনস্ট্যান্ট মিটিং চলছে আমার জীবনে আর কি। তো যাই হোক, তো আমি এটা শেষ করে আমি আজকে আমি মোটামুটি ফুকো মেইন ফুকো দিয়ে শেষই করে দিলাম। পরের দিন আমি বদ্রিয়ায় চলে যাব। ফুকো এই একটা কোয়েশ্চেন করলেই হবে। এই যে ফুকোর অরিজিনালিটি কোথায়? He argued that some sections of the population were classified as sick, criminal, mad. একজনকে আমি sick বলছি, একজনকে আমি criminal বলছি, একজনকে mad বলছি, so that they could be placed under surveillance and observed by particular kinds of authorities. তাকে সার্ভিলিয়েন্স এ রেখে সেই বেসিক অথরিটি, যে পার্টিকুলার অথরিটি, সেখান থেকে দেখতে পারে। This surveillance was coded as discourse. This surveillance দেখা, যে আমি দেখছি, অবজার্ভ করছি প্রত্যেক মুহূর্তে, সেটাই হচ্ছে ডিসকোর্স। Discourse is a terrain of thought, a system of knowledge, a particular kind of language that allowed some things to be said and disallowed some others. কি বলবে কি বলবে না সেটা ঠিক করে দেবে স্টেট। দাস ভালো করে বোঝো সেজন্য। The priest মানে পুরোহিত, বা ক্রিশ্চিয়ানিটিতে priest হচ্ছে ফাদার। Use the discourse of the religion of sin and salvation in order to preach particular norms of behavior in domains like marriage, sexuality, family and charity. Priest তোমাদেরকে শেখাবে যে কিভাবে ম্যারেজ, সেক্সুয়ালিটি, ফ্যামিলি বা চ্যারিটি কনস্ট্রাক্ট করতে হয়। ডিসকোর্স অফ রিলিজিয়ন কে ইউজ করে কি করবে বিয়ের মধ্যে, কি করবে না, ভার্জিন থাকবে কি থাকবে না, কে শেখায়? Priest is a part of the state mechanism. Physician use the discourse of the sickness and health in order to prescribe particular kinds of lifestyle. তুমি বেশি পরিমাণে খাবে কি খাবে না, এরও একটা হিউজ পলিটিক্স আছে। সেটা ফুকো তার খুবই ইন্টারেস্টিং বই দ্য বার্থ অফ দ্য ক্লিনিকে ফুকো বলে। ফিজিশিয়ান ইজ ইউজ টু ডিসকোর্স অফ সিকনেস। একটা সময়ে যখন ভয়ঙ্কর পরিমাণে আমাদের দেশের মধ্যে এই দুর্ভিক্ষ চলে, তখন এই খাবার ব্যাপারটাকে কন্ট্রোল করার ব্যাপারে ফিজিশিয়ানদেরকে এমন করে ইউজ করা হতো, সেটা ফুকো দেখিয়েছে। সাইকিয়াট্রিস্ট, যে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কনস্ট্রাক্টেড পার্টিকুলার কাইন্ডস অফ বিহেভিয়ার অ্যাজ ডিভাইন। এটা হলে পাগল, একে ইলেকট্রিক শক দিতে হবে, এটা হলে নয়। ফলে particular kinds of behavior as divine through a discourse of rationality. কোনটা যুক্তি কোনটা যুক্তি নয়, এই যে বাইনারি, আবার দেরিদের বাইনারি, সেটা স্টেট ক্রিয়েট করেছে। এইভাবেই স্টেট ক্রিয়েটেড দ্য কনসেপশন অফ দ্য ডিসকার্সিভ বেসিস অফ দ্য পাওয়ার। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিসকোর্স অ্যান্ড ডিসকার্সিভ বেসিস অফ পাওয়ার, কনসেপশন অফ দ্য পাওয়ার নলেজ। পাওয়ার নলেজের কনসেপশনের কিভাবে জন্ম হচ্ছে, বুঝতে পারছো?
বলো বোঝাতে হ্যাঁ পেরেছি? স্যার, হ্যাঁ স্যার। বেশ, এইভাবেই মিশেল ফুকো তার প্রত্যেকটা বইতে, তার প্রত্যেকটা বইয়ের মধ্যে এই দ্য বার্থ অফ দ্য ক্লিনিক যার কথা বলছিলাম, অ্যান আর্কিওলজি অফ মেডিকেল পারসেপশন, বিখ্যাত বই। মানে যদি কেউ পড়ো অরিজিনাল বইটা পড়লে মানে পাগল হয়ে যাবে। আমি যখন প্রথমবার পড়েছিলাম, যখন আমার বয়স কম ছিল, 23 বছর বয়সে, তখন আমি মানে প্রথমবার বুঝছিলাম যে কিভাবে মেডিসিনকে স্টেট ইউজ করেছে, স্টেট মেশিনারি কেমন করে ঠিক করে যে মানুষ কতক্ষণ ঘুমোবে কতক্ষণ ঘুমোবে না, মানুষ কিভাবে কনস্ট্রাক্ট করে এই 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 মেডিসিন দিয়ে কেমন করে একটা জনমানুষের মধ্যে মানে তাদের কন্ট্রোল লাগবে লাগবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সোলজাররা ভয়ঙ্কর পরিমাণে যন্ত্রণা হতো তখন এক ধরনের মেডিসিন চলতে বললো প্ল্যাসেবো, PLACEBO। প্ল্যাসেবো মানে কি? তার মধ্যে কিছু নেই, মেডিসিনটার মধ্যে কিছু নেই, ফাঁকা। বলা হচ্ছে যন্ত্রণা থামায়, আসলে থামায় না, কিন্তু শুধুমাত্র মনের জোরের উপর বেস করে সেরোটোনিন ক্ষরণ হচ্ছে, বা মনের জোরের উপর বেস করে ডোপামাইন ক্ষরণ হচ্ছে, সেই ডোপামাইন ক্ষরণের মাধ্যমে যন্ত্রণা কমছে। তো এই যে ইলিউশন অফ দ্য মেডিকেল প্রেসক্রিপশন, তার কথা ফুকো বলেন। সো ফুকোর যে এন্টায়ার থট প্রসেস, সেখানে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই শব্দগুলো: পাওয়ার, নলেজ, ডিসকোর্স, DISCOURAC, দুটো আরো শব্দ, একটা হচ্ছে আর্কিওলজি আর একটা হচ্ছে জেনিয়ালজি। বলো জেনিয়ালজি মানে কি, আর্কিওলজি মানে কি? বলো, এটা দিয়েই আজকে ক্লাস আমরা শেষ করব। ফুকোল্ডিয়ান কনসেপশন অফ দ্য আর্কিওলজি এন্ড ফুকোল্ডিয়ান কনসেপশন অফ দ্য জেনিয়ালজি দিয়ে। জেনিয়ালজি মানে কি বলা উচিত, অনেকেই জানো। ফ্যামিলি হিস্ট্রি করতে জেনিয়ালজি ইউজ করা হয়, যে পর 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 হিস্ট্রি, আমার বাবাকে, তার বাবাকে, এটা পুরো জেনিয়ালজি। কি বলছো? জেনেটিক্স থেকে জেনিওলজি আসছে তো? জেনেটিক্স থেকে অনেকটা জেনিওলজি আসছে, অনেকটা জেনেটিক্স থেকে জেনিওলজি আসছে, অনেকটা আসছে, খানিকটা আসছে, ঠিক আছে। জেনিওলজি মানে মানে বংশগত ইতিহাস বা অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি বংশগত ওই জায়গাটা থেকেই জেনিওলজির জন্ম। আর আর্কিওলজি বলে আর্কিটেকচার থেকে না, আর্কিওলজি হচ্ছে স্পেসিফিক্যালি হিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেটাকে বাংলায় বলা যেতে পারে প্রত্নতত্ত্ব, যেটা ওই কেমন ভাবে আমাদের হিস্ট্রি পরপর ডেভেলপ করেছে, এভলিউশনটা আর্কিওলজির মধ্যে দিয়ে বলে। ইটস দ্য স্টাডি অফ দ্য আর্টিফ্যাক্টস, আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টস, তাকে আর্কিওলজি বলে, ঠিক আছে। এবার ফুকো এই জেনিওলজি এবং আর্কিওলজি, তত্ত্বটা কি আরেকবার বলো। নৃতত্ত্ব, নৃতত্ত্ব হচ্ছে অ্যানথ্রোপোলজি, নাকি রে? আর্কিওলজি আর একটা অ্যানথ্রোপোলজি, তাই তো? নৃতত্ত্ব মনে হচ্ছে অ্যানথ্রোপোলজি, নাকি আমি ভুল বলছি? নৃতত্ত্বই আর্কিওলজি। একটু দেখে বলবো। প্রত্নতত্ত্ব আর নৃতত্ত্ব হয়তো একই, বুঝতে পেরেছো? মনে হচ্ছে প্রত্নতত্ত্ব এবং নৃতত্ত্ব একই, তবে আমাকে দেখতে হবে নৃতত্ত্ব আর্কিওলজি হতে পারে। এক সেকেন্ড একবার দেখে নি। হ্যাঁ, কঠিন কোয়েশ্চেন করে দিয়েছো তুমি, একবার দেখি। আর্কিওলজি প্রত্নতত্ত্ব আর অ্যানথ্রোপোলজি NTHROPOLOGY, অ্যানথ্রোপোলজি নৃতত্ত্ব, হ্যাঁ নৃবিজ্ঞান, ঠিকই বলেছি। বেশ, এখান থেকে ফুকোল্ডিয়ান কনসেপশন অফ দ্য আর্কিওলজি এন্ড জেনিওলজি, এই দুটো শব্দ ফুকো কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সটে ইউজ করছেন। ফুকো আর্কিওলজি বলতে বোঝাচ্ছেন এভলিউশন অফ দ্য থট, আর জেনিওলজি বলতে বোঝাচ্ছেন ডিসকন্টিনিউটিজ ইনসাইড দ্য থট, ডিসকন্টিনিউটিজ, NUTIES। অর্থাৎ এই যে এতক্ষণ যেটা তোমরা পড়লে, সেটা হচ্ছে জেনিওলজিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য হিস্ট্রি
অর্থাৎ ম্যাডকে ম্যাড বলে না ধরে এই ম্যাডনেসের পেছনে কি কি সোশ্যাল স্ট্রাকচার কাজ করছে, হোয়াট আর দ্য ভেরিয়াস স্লিপেজেস এন্ড গ্যাপস অফ দ্য হিস্ট্রির মধ্যে কি গ্যাপ রয়ে গেছে সেইটা বার করার চেষ্টা করছে genealogy, while archaeological account of the history will eventually talk about the evolution of the history. একটা evolutionary discourse নিয়ে যখন বলবে, পরিষ্কার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ বেশ ঠিক আছে। এর পরের দিনে আমি আরো একটা খুব ইন্টারেস্টিং থিঙ্কারকে নেব, সেটা হচ্ছে জামা বদ্রিয়া, যে বলেছে এই পৃথিবীতে রিয়েল বলে কিছু হয় না, সবই হাইপার রিয়েল, সবই কনস্ট্রাক্টেড, মানুষ বলে কিছু হয় না, সবই মিডিয়া যে দেখাচ্ছে তাই নিয়ে। তোমাদের সিলেবাসে আছে হাইপার রিয়েলিজম, সেটা করিয়ে পোস্ট স্ট্রাকচারালিজম শেষ করব সিলেবাসের মধ্যে, ঠিক আছে? তো শেষ করে আমরা মার্কসিজমে যাব। ওকে, কি বলছো? ফুকো শেষ? ফুকো একদিনই শেষ। ফুকো শেষ, কারণ ফুকো নিয়ে প্রশ্ন কম করবে, দেরিদার সিলেবাসে বেশি জায়গা রয়েছে, দেরিদাকে নিয়ে বেশি প্রশ্ন করবে, ঠিক আছে? শেষ করলাম মিশেল ফুকো, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই। হ্যাঁ স্যার, গুড নাইট। বেশ, গুড নাইট। স্টপ রেকর্ডিং করলাম, স্টপ রেকর্ডিং করি।